গত এক যুগে ৩১,০০০-এর বেশি প্রবাসী শ্রমিকের লাশ দেশে এসেছে। ক্ষতিপূরণ পায়নি অনেক পরিবার। যে কোম্পানিতে চাকরি করছে কোনো টাকা পয়সা তাকে দেওয়া হয়নি। আমার আত্মীয় স্বজন কেউ ওখানে নাই, আমার চোখে পানি পড়ে গেল। ওয়ান স্টপ সেবা চালুর তাগিদ, আইনি জটিলতার কথা বলছে মন্ত্রণালয়। ক্রাইসিসটা থেকে যে ওভারকাম করার জন্য সেখানে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিতে পারি কিনা। বিদেশে সেটা একটা কেস হয় কোর্টে ৩ মাস থেকে আরম্ভ করে ১২ বছর পর্যন্ত লাগতে পারে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর পল্লবীতে গৃহকর্মী আদুরীকে নির্যাতনের দায়ে গৃহকর্ত্রী নদীর যাবজ্জীবন। এবছরের হজ ফ্লাইট শুরু ২৪শে জুলাই। টিকিট নিয়ে অনিয়ম পেলে ব্যবস্থা, হুঁশিয়ারি বিমানমন্ত্রীর। সিলেটে বন্যায় পর্যাপ্ত সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। সংকট নেই দাবি প্রশাসনের। চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ঢাকার ২ সিটি কর্পোরেশনের। ভবিষ্যতে বিস্তার ঠেকাতে গবেষণার আহ্বান। এবং আয়কর বাবদ গ্রাহকদের কাছে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ বিআরটি এর বিরুদ্ধে। রাজধানীর পল্লবী ডিওএইচএস এ শিশু গৃহকর্মী আদুরীকে নির্যাতনের দায়ে গৃহকর্ত্রী নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর নওরিন জাহান নদীর মায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায় ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় গৃহকর্মী আদুরীকে। এরপর প্রায় ১.৫ মাস তাকে চিকিৎসা দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নদী মারিয়ে দাঁড়িয়া হেবার ডাস্টবিনে হারাই দিয়েছে। আমাকে ওটা কইছে কি যে এইরকম সাবিয়ে চাই না, তোমরা জরুরি আইয়ে পারো। হে কইছে বার আমরা আইছে, আইয়ে কই দাদা কি খবর, কি তোমার আদুরী কাইল গো দোকানে কোন হারান গেছে। ইস্তার দিয়ে মারছে, আর শরীরে জিব্রা আগুন দিচ্ছে, জিব্রা পুড়িয়ে গেছে। আমার জিব্রা শরীরে ব্যথা আছে, ঘুমে পাতালে আর দেহি আমার মারে। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর রাজধানীর পল্লবী থানায় গৃহকর্ত্রী নওরিন জাহান নদী ও তার স্বামী সাইফুল ইসলাম মাসুদ, মাসুদের দুলাভাই চুন্নু মীর আর তাদের আত্মীয় রনিকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে পুলিশি তদন্তে গৃহকর্ত্রী নদীকে রেখে অন্য ৩ জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। সেই সাথে নদীর মা ইসরাত জাহানের সম্পৃক্ততা পাওয়ায় নতুন করে আসামি করে ২০১৩ সালের ১০ অক্টোবর আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর অভিযোগ গঠন, দীর্ঘ শুনানি আর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার মামলার রায় দেন আদালত। নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ নম্বর আসামিকে খালাস, তার মা তাকে খালাস দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের পাশাপাশি সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতি। ভিকটিম পক্ষ, তার বাবা মা, তারা একদম শেষ পর্যন্ত যে না আমরা বিচার চাই, আমরা কোনো আপোষে যাব না। এইটা আরেকটা সবথেকে ভালো, আমাদের সবথেকে উচ্চ আদালত থেকে বেল রিজেক্ট করা হয়েছে। আমরা আশা করি উচ্চ আদালতে যায় এই রায় বহাল থাকবে। অন্যদিকে রায়ে ক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। একজন সাক্ষীও আমি বলতে পারবো যে এই মামলাটি সঠিকভাবে প্রমাণ করতে পারে নাই। রায়তে আমরা বিস্মিত হয়েছি। আমরা উচ্চ আদালতে যাব এবং আশা করি এই মামলা আমি ন্যায় বিচার পাবো। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকের মৃত্যুর পর বছরের পর বছর কেটে গেলেও নানা কারণে ক্ষতিপূরণ পায়নি মৃত অনেকের পরিবার। গত এক যুগে ৩১,০০০-এর বেশি প্রবাসী শ্রমিকের লাশ দেশে এলেও এখনো সরকারি ক্ষতিপূরণ পায়নি প্রায় ১২,০০০ পরিবার। আইনি জটিলতায় কর্মস্থল থেকে ক্ষতিপূরণ আদায়ে দেরি হয় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এসব পরিবারকে ক্ষতিপূরণ দিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অভিবাসী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। কিছু করবার নাই,
আর তো কিছু করবার নাই, আর কি করব। প্রায় 10 বছর আগে সৌদি আরবে নিজ কর্মস্থলে মারা যাওয়া তৃতীয় ছেলে সানোয়ার হোসেনের কথা স্মরণ করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার মা। ছেলের মৃত্যুর পর ধামরাইয়ে বসবাসরত এই পরিবারটি দীর্ঘ 8 বছর চেষ্টার পর সরকারি ক্ষতিপূরণের টাকা হাতে পেলেও সন্তানের কর্মস্থল থেকে কিছুই আদায় করতে পারেননি। একইভাবে বিভিন্ন দেশের কর্মস্থল থেকে ক্ষতিপূরণ পেতে অপেক্ষা করছে প্রায় 6000 পরিবার। বিভিন্ন লোকের মারফতে আমাদেরকে আশ্বস্ত করছে যে আপনারা টাকা পয়সা পাবেন। যে কোম্পানিতে চাকরি করছে কোনো টাকা পয়সা তাকে দেওয়া হয়নি। কিছুই দেয়নি, ওই 20,000 টাকা খেলে পুরো আমার আত্মীয় স্বজন কেউ ওখানে নাই। সরকারি হিসেবে 2005 সালের পর 31,467 জন কর্মীর মরদেহ দেশে এলেও এখনো 12,240 জনের পরিবার পাননি সরকারি ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ দিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যাদের কোনো ডকুমেন্ট পাওয়া যায় না, পাসপোর্ট পাওয়া যায় না, তাদেরকে আসলে আনডকুমেন্টেড মাইগ্রেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ধরনের ডিসক্রিমিনেশনগুলা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে যেন না হয়, সেই ক্ষেত্রে সরকার আরো আন্তরিক হবে। উপার্জনকারী ব্যক্তি হঠাৎ করে মারা যাওয়াতে তাদের যে একটা সিরিয়াস ক্রাইসিসে, এই ক্রাইসিসটা থেকে যে ওভারকাম করার জন্য সেখানে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিতে পারি কিনা। একইভাবে সরকারকে স্ট্রংলি আগাতে হবে যে এমপ্লয়ারদের কারণে যদি আমার ওয়ার্কার যদি মারা যায়, সেই এমপ্লয়ারদের থেকে ক্ষতিপূরণ আদায় করে যথাযথ ব্যবস্থা করতে হবে, সেই ক্ষতিপূরণ যথাযথ তার পরিবারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অপরদিকে সৌদি আরবে 3146, ওমানে 511, মালয়েশিয়ায় 445, আবুধাবিতে 406টি সহ বিভিন্ন দেশে ক্ষতিপূরণের নথি আটকে আছে কয়েক হাজার। আইনগত জটিলতায় কর্মস্থল থেকে ক্ষতিপূরণ আদায়ে দেরি হয় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যে কোনো প্রকার অ্যাক্সিডেন্টে যদি মারা যায় সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা তারা পেয়ে থাকে। তো সেটার ক্ষেত্রে যেটা হয় বিদেশে, সেটা একটা কেস হয় কোর্টে, 3 মাস থেকে আরম্ভ করে 12 বছর পর্যন্ত লাগতে পারে। তবে দূতাবাসের মাধ্যমে আমরা যোগাযোগ করি, আমরা তাদেরকে পার্শ্ব করার জন্য বলি। এখন থেকে প্রবাসী কর্মীর মৃত্যুর পর কম সময়ে ক্ষতিপূরণ পেতে আইন উপদেষ্টার মাধ্যমে উদ্যোগ নেয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন বিদেশে বাংলাদেশ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 24শে জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। শিডিউল ঠিক রাখতে বাংলাদেশ বিমান হজযাত্রীদের কাছ থেকে অর্ধেক টাকা আগেই নিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে সচিবালয়ে হজ ফ্লাইট নিয়ে সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিমানমন্ত্রী। হজের টিকিট নিয়ে কোনো এজেন্সি বা হাবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। সৌদি আরব সবসময় 50% ভাড়া আগে নিয়ে নিত, বিমান দিত না, ফলে হতো কি বুকিংটা ক্যান্সেল হয়ে যেত অনেক সময়, তার ফলে বিমান খালি যেত। এখন সৌদির মতন পরে নিয়ে আসা হয়েছে যাতে পরস্পরের কোনো অসুবিধাগুলো না হয়। শিডিউল ঠিক রাখার জন্য প্রথম 10 দিন অসুবিধা হয় না, অসুবিধা হয় মাঝের 10 দিন, যাতে যেতে চান না, বাড়ি ভাড়া নিয়ে ঝামেলা থাকে। সুতরাং আমরা এটাকে শর্ট আউট করার চেষ্টা করছি যাতে এবার সব ফ্লাইটগুলো যেতে পারে। টিকিটিং ক্ষেত্রে যদি সিন্ডিকেটিং থাকে অথবা যদি না হয়, তাহলে পরে যে এজেন্সিগুলো এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরের সময় আরো থাকছে। চুয়াডাঙ্গায় চুরির অপবাদে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, 10 জন গ্রেফতার। এবার বন্যা পরিস্থিতির খবর। সিলেটে দীর্ঘমেয়াদী বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি উঠেছে। দ্বিতীয় দফায় ফসল হারিয়ে প্রায় 1 মাস ধরে বন্যার পানির সঙ্গে বেঁচে আছে মানুষগুলো। সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসী মানুষের। তবে স্থানীয় প্রশাসনের দাবি, বন্যা যতদিনই থাকুক না কেন ত্রাণের কোনো সমস্যা হবে না। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বানভাসী মানুষের দুর্দশার কথা জানাচ্ছেন ইকরামুল কবির। এপ্রিল মাস থেকে টানা দুর্যোগের মধ্যে রয়েছেন সিলেটের বানভাসী মানুষেরা। প্রথম দফার বানের পানিতে বড় মৌসুমের ধান হারানোর ধাক্কা সামলাতে না সামলাতে দ্বিতীয় দফায় আউশের ক্ষেত হারিয়ে সব স্বপ্ন চুরমার হয়ে গেছে কুশিয়ারা পাড়ের মানুষের। বিপর্যস্ত অবস্থার মধ্যে ডুবে যায় কৃষির উপর নির্ভরশীল হাজার হাজার মানুষ। আমরা খুব কষ্টের মাঝে আছি, এখন কাজ কাম কিছু নাই। এই যে কুটা কুটান দেখরা, এই কুটান তো মানে সবের বাইন আছে, বাইনগুলা বন্ধ খাইয়া গেছে গিয়ে। বাড়ির তো গড় তো পানিও তো পানির মাঝে আমরা আছি। টানা বন্যায় কিছুটা প্রশান্তির জন্য স্থায়ী ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বানভাসী মানুষ। একই দাবি জনপ্রতিনিধিরও। গরু আছে সব বাকি লেগে গেছে, গাছ পিল, আমরা তো চোখের সামনে দেখা হলতা, কিন্তু আমরা কোনো সাহায্য পাই না। 4 দিন গেছে ইউনিয়নে যাওয়ার পরে
5 কেজি সিদ্ধ চাউল আমাদের ভাগ্যে জুটেছে। খাওয়া নাই, টিন করে চাল নাই, পেশা পান করতে পারতেছে না, খাইতে পারতেছে না, বাড়া দিতে পারছে না, গরুগুলো সব মরে যেতেছে, বাইতে যেতেছে। এটা সরকার না দিলে কোনো উপায় নাই এগুলা। আরো কিছুদিন যদি বন্যাটা এরকম দীর্ঘায়িত হয় তাহলে তো অবশ্যই ত্রাণ আরো প্রয়োজন আছে। অন্যদিকে বন্যা যতদিনই থাকুক না কেন ত্রাণের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা। প্রতিটি পরিবারকে যেটি দেওয়া হয় আমাদের জিআর এর ক্ষেত্রে আমাদের 10 কেজি করে চাল দেওয়া হয়। যদি স্থায়ী রূপ ধারণ করে সেক্ষেত্রে অবশ্যই এই বন্যার্ত মানুষের জন্য যা যা প্রয়োজন আমাদের সরকারের তরফ থেকে করা হবে। সিলেটের প্রায় 6 লাখ বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে 813 মেট্রিক টন চাল এবং নগদ অর্থে 15 লাখ টাকা বিতরণ করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই বন্যার জন্য এই বরাদ্দ পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন বানভাসী মানুষেরা। সিলেটের বিয়ানীবাজার থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শরীয়তপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন বেশ কয়েকটি এলাকা, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় বগুড়া, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরীয়তপুরে পদ্মার ভাঙনে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে কয়েকশো হেক্টর কৃষিজমি, দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। বসতঘর তলিয়ে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন শতাধিক গ্রামের মানুষ। বন্যার পানি বাড়তেছে আর আমরা দুর্ভোগে পড়ে গেছি, খাওয়া খাইতো নাই, গরু বছর না হওয়ার অসুবিধা, বাঁধর পাশে বসে আছে, গরিব মানুষ অসহায় যারা আছে তাদের একটু ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে আমরা খুব উপকৃত হইতাম। একই অবস্থা টাঙ্গাইলেও। যমুনার পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি উপজেলার বসতঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে দুর্গত মানুষের। স্কুল ঘর ভাঙে গেছে, পরীক্ষা দিতেছে, এই পরীক্ষায় জুলুম। বাড়ি ঘর ভাঙতেছে, এখন কোথায় যাম, জায়গা বসা নাই। গত বছর মনে করেন যে ভাঙছে, এগুলো কিছু পাই নাই আপনাদের দোয়া। আবার এবছর আল্লাহর দিয়ে পাওয়া কিছু পাইনি। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও বসতভিটা ও নলকূপগুলো এখনো ডুবে আছে। এতে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। ডায়রিয়া, সর্দি সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ সবাই। দেয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। আমার বাচ্চার জ্বর, সর্দি, কাশ হয়েছে, এলাকার রাস্তার মধ্যে আছি আমরা পানিতে থাকতে থাকতে হাতে পায়ে আমাদের ঘা ধরছে। বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া বা শ্বাসকষ্ট রোগীগুলো আসতেছে আমরা। এছাড়া বয়স্কদের মধ্যে অনেক ধরনের চর্মরোগ এবং জ্বর, মাথা ব্যথা সহ অন্যান্য বিভিন্ন ফুসফাস জাতীয় রোগ বেশি দেখা যাচ্ছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কমতে শুরু করেছে যমুনার পানি। তবে বানের পানি কমলেও দুর্ভোগ কমেনি বাঁধে আশ্রয় নেয়া মানুষের। অনাহারে অর্ধাহারে দিন পার করছেন তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বন্যায় ভেসে, খরায় পুড়ে আর নদীর ভয়াল গ্রাসে শেষ হয়ে যাচ্ছে গাইবান্ধার চরাঞ্চলের মানুষের আজীবনের সঞ্চয়। নদীর বুকে জেগে ওঠা চর এখন নিত্যসঙ্গী তাদের দুঃখ ও দুর্দশার। চরের বিশাল জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে চর উন্নয়ন বোর্ড গঠনের দাবি করেছেন উন্নয়ন কর্মীরা। প্রতিনিয়ত সব হারানোর আতঙ্কে থাকা মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার 7 ইউনিয়নের প্রায় সবগুলোই চরাঞ্চলে। বিভিন্ন ফসল ফলিয়ে বছরের প্রায় 8 মাস জীবিকা নির্বাহ করে চরের পরিশ্রমী মানুষেরা। কিন্তু বর্ষা মৌসুমে বৃষ্টিপাত আর উজানের ঢলে তছনছ হয়ে যায় তাদের সব স্বপ্ন। স্ত্রী সন্তানদের নিয়ে কচুরি পানার মতো ভাসতে হয় বন্যার জলে। হুমকির মুখে পড়ে সন্তানদের শিক্ষা জীবন। অপেক্ষা বাড়ে এক মুঠো ত্রাণের জন্য। শুরু হয় করুণার জীবন। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সরকারের কার্যকরী উদ্যোগ দরকার বলে মনে করেন উন্নয়ন ও সমাজকর্মীরা। চরের উন্নয়নের জন্য চর ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা উচিত সরকারের। পুনর্বাসনের জন্য একটা স্থায়ী যদি বন্দোবস্ত করা যেত, তাহলে এই প্রতি বছর বন্যা বা ত্রাণ এই বিষয়টা হয়তো আমাদের এলাকা থেকে মঙ্গার মতো শব্দটা দূর হয়ে যেত। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ব্রহ্মপুত্র নদের কিছু ক্যানেলের গতিপথ ঘুরিয়ে দিলে ফুলছড়ির চরাঞ্চলের হাজার হাজার মানুষ বন্যার কবল থেকে রক্ষা পেতে পারে। ফজলিপুরের সামান দিয়ে যদি মাটি কেটে যদি ফজলিপুরের ডাউনে ফেলা যায়, তাহলে এই ক্যানেলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, এগুলো চর থাকবে না, এটা মেইন ল্যান্ড হয়ে যাবে। নদীটা যদি ডাইভার্ট করে দিলে ওই পূর্ব সাইড দিয়ে দেওয়া যায়, তাহলে এই এলাকার মানুষের এই যে একটা মানে আমরা প্রতি বছর যে ইয়ার মধ্যে পড়ি, দুর্যোগের মধ্যে পড়ি, এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি।
চরাঞ্চলের মানুষের ভিটেমাটি উঁচু করার পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনের বিষয়টি ভেবে দেখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। চর লাইভলিহুড প্রজেক্ট, সেটার মধ্য দিয়ে চরের জনগণের এই যে বসত ভিটা উঁচু করা এবং তাদের জীবনযাত্রার মানকে নিরাপদ করা, এরকম একটি কার্যক্রম চলমান আছে। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে প্রায় 6.5 লাখ মানুষের বসবাস। এবারের বন্যায় 194টি গ্রামের প্রায় 2.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে মারা গেছে 3 শিশু। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দূর করতে জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে র্যালি করেছে 2 সিটি কর্পোরেশন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, মশা নিধন কার্যক্রম 3 গুণ বাড়ানো হয়েছে। ভবিষ্যতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জরিপ করারও আহ্বান জানান তিনি। অন্যদিকে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন ঘোষণা দিয়েছেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি সবার সমন্বিত প্রচেষ্টায় 3 সপ্তাহের মধ্যে দূর করা হবে চিকুনগুনিয়া। এবছর মার্চ মাস থেকেই রাজধানীতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। বর্ষা শুরুর পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় প্রতিটি পরিবারই আক্রান্ত হতে থাকে এডিস মশাবাহিত এই রোগে। সমালোচনার মুখে পড়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রম। এই পরিস্থিতিতে সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি বের করে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় মশা নিধনের ঔষধও ছিটানো হয়। মেয়র আনিসুল হক বলেন, চিকুনগুনিয়া রোধে মশা নিধন কার্যক্রম 3 গুণ বাড়ানো হয়েছে। এ সময় তিনি ভবিষ্যতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে গবেষণার আহ্বান জানান। আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন, যিনি আমাদের আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, দয়া করে একটি সার্ভে করুন, যেটি আমাদেরকে অনেক সুবিধা দিবে ভবিষ্যতে আরো বেশি প্রোটেকশন নেওয়ার জন্য এবং এখন বোঝার জন্য যে কত ব্যাপক আকারে এটি ছড়িয়েছে। এদিকে চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি বের করে দক্ষিণ সিটি কর্পোরেশন। অংশ নেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। 3 সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া দূর করার আশ্বাস দেন তিনি। আমরা বলেছিলাম যে আপনার 3-4 সপ্তাহের মধ্যে এটা নিয়ন্ত্রণে আসবে এবং আশা করি আমরা আগামী 3 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসতে পারবো। রাজধানীর প্রত্যেক ওয়ার্ডেই চলে এই জনসচেতনতামূলক র্যালি। এতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে কি করলে ওটা ছড়াবে না, তো ওইগুলোই আমরা আজকে জানাই দিলাম। আমার বাসায় যারা আছে, বাসার আশেপাশে যারা আছে, তাদের বলবো যে কোথাও যেন 3 দিনের বেশি পানি জমা না থাকে। এটা তো একটা ভাইরাস জাতীয় রোগ, তো এটা থেকে অবশ্যই সবার সচেতন থাকা দরকার। রাজধানীর জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান র্যালিতে অংশগ্রহণকারীরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সরকারের নীল নকশা অনুযায়ী নির্বাচন কমিশন রোডম্যাপ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় সব দলের সাথে কথা বলে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানান তিনি। একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য এই অনুগত নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে। আমরা বারবার বলেছি যে আমরা নির্বাচন চাই, আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চাই এবং সেই কারণেই আমরা একটি সহায়ক সরকারের কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে সরকার তো সেটা উপেক্ষা করেছেই, এই নির্বাচন কমিশনও সম্পূর্ণভাবে সেটা উপেক্ষা করে তাদের সরকারের যে নীল নকশা, সরকারের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী তারা তাদের নির্বাচনের দিকে এগিয়ে যেতে চলেছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পুলিশকে হয়রানির অভিযোগে ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। নিখোঁজের বিষয়ে মঙ্গলবার ফরহাদ মজহারকে আবারও জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। এভিডেন্স যেগুলো আমাদের হাতে এসছে, এগুলোতে আমাদের কাছে মনে হচ্ছে যে উনি অপহৃত হন নাই। 164 ধারার যে জবানবন্দি, এটার সঙ্গে যে ওনার যে অ্যাক্টিভিটিস এবং আমাদের যে এভিডেন্স কোনোই মিল নাই, এই বিষয়টা ওনার মাধ্যমে আমরা
যাচাই করব। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে, কোনো মিথ্যা মামলা দায়ের করে, প্যানেল কোডের 211 ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। আমরা আইনগত প্রক্রিয়াটা যাচাই করব, ভালোভাবে দেখব কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থগিতাদেশ আরও 2 সপ্তাহ বাড়িয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে হাইকোর্টের রায় স্থগিতের মেয়াদ বাড়াতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ। এর আগে গত 11ই মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত 2009 সালের আইনের 11টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়। এরপর 14ই মে এই রায় স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে অগ্রিম আয়কর বাবদ বাড়তি অর্থ আদায়ের। প্রতি বছরের মতো এবছর নির্ধারিত ফি জমা দিতে গিয়ে অধিকাংশ গ্রাহককে গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা। তবে তারা জানেন না কেন দিতে হচ্ছে এই বাড়তি টাকা। তবে কর্তৃপক্ষ বলছে BRT এর মধ্যে সমন্বয়হীনতার কারণে গ্রাহকদের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। গেছে বছর রেনু করার পরেও আমার কাছ থেকে ডাবল টাকা 22,000 টাকা বেশি নিতেছে। 3 সার্টিফিকেটও আমি দেখাইছি, তারপরে বলে এই আয়কর বকায়া আছে। বকায়া থাকলে আমার 16 সালের 17 সালের কাগজ কিভাবে দিল? রাজধানীর মিরপুরের BRT-তে এমন অভিযোগ প্রায় প্রত্যেক গাড়ির মালিক ও চালকের। মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে ফিটনেস ও AIT অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের টাকা জমা দিতে এসে গ্রাহকদের গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা। ওইখান থেকে বলতেছে 30,000 টাকা ইনকাম ট্যাক্স। তো আমি বললাম যে আমাদের তো 15,000 টাকা। এখন ওনারা বলতেছে যে আপনি যদি টাকা জমা দেন দেন, না হলে সরে যান, আরেকজনের সুযোগ দেন। কথা বলার কোনো সুযোগ নেই। আসলেই আমরা বলতে পারি না কেন তারা আমাদের থেকে 30,000 টাকা নিয়েছে। এমনকি BRT এর বিভিন্ন দ্বারে ঘুরেও পাওয়া যায়নি এর সদুত্তর। গাড়ির সিসি অনুযায়ী নির্ধারিত ফি দেওয়ার কথা থাকলেও দ্বিগুণ টাকা কেন নেওয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানেন না BRT এর নির্ধারিত ব্যাংকের কর্মকর্তারা। আমরা জিজ্ঞেস করলাম এত কেন, বললো যে আয়কর ডাবল হয়েছে। 1500 সিসির গাড়িতে কত টাকা আসার কথা? 15,000 টাকা আয়কর আসার কথা। ওরা 37,000 টাকা কি হিসাবে 2টা বছরে? ওটা বললাম তো যে 30,000 টাকা আয়কর আসছে। 117 দেখলে ওনারা বলতে পারবেন। কাগজ নিয়ে আসছি, কাগজটা নিয়ে কথা বলবো একটু। আর BRT এর কর্মকর্তারাও ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেন ভিন্ন দিকে। অবশেষে প্রতিষ্ঠানটির উপপরিচালক কারণ দেখাতে পারলেও আগে থেকে বিজ্ঞপ্তি দিয়ে কেন গ্রাহকদের অবগত করা হয়নি এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। আমাদের ব্যাংকিং না হলে আমাদের 117 নম্বর একটা আমাদের লোক অ্যাসাইন করা আছে। আচ্ছা, আপনাদের কাছে যে AIT সংক্রান্ত বিষয় যদি কোনো প্রশ্ন করে তাহলে আপনারা এগুলো উত্তর দিতে পারেন না কেন, দেন না কেন? অবশ্যই তো বোঝান না এগুলো। আজকে তো এই যে সময় টিভির এক ভাই গেছে, আপনি তো বোঝান, আপনি কথা বলতে চান নাই। উনি নিজে গেছেন তো, আপনি উনি কি মিথ্যা কথা বলতেছেন আমার সঙ্গে? বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব দুষলেন জাতীয় রাজস্ব বোর্ড ও BRT এর মধ্যে সমন্বয়হীনতাকে। আমি বলবো শুধু BRT না, এটা জাতীয় রাজস্ব বোর্ড এবং আয়কর বিভাগের ওইটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। BRT এর এন্ডে যে ব্যাপারটা তারা করতে পারতো, এটা সচেতনতা বৃদ্ধি করার জন্য গ্রাহকদেরকে এখানে নোটিশ বোর্ডে নোটিশ করা যেত, ক্যাম্পেইন করা যেত। তবে এ অভিযোগের বিষয়ে অবগত আছেন জানিয়ে BRT এর সচিব বললেন, রাজস্ব বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী বর্তমান অর্থ বছরের অগ্রিম আয়কর একসাথে নেয়ার কারণে সৃষ্টি হয়েছে এই জটিলতা। ব্যাংকে যিনি ক্লার্ক জমা নিচ্ছেন তিনি গ্রাহককে এটা যথাযথ ব্যাখ্যা দিতে পারেন না, ফলে একটা মাঠে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যে BRT বেশি টাকা নিচ্ছে। অগ্রিমটা আমরা নিই নাই, অগ্রিম উনি জমা দিয়েছেন। এখন সমন্বয় যদি করতে পারে সফটওয়্যার চেঞ্জ করতে হবে এবং এটা আপনার NBR থেকে একটা নির্দেশনার প্রয়োজন হবে। সরকারের খাতে যদি কেউ অ্যাডভান্স কোনো অতিরিক্ত টাকা জমা দিয়ে থাকেন, কোনোদিন সে টাকা মার যাবে না, সেটা তার যানবাহনের এগেইনস্টেই জমা থাকবে। সমস্যা প্রকট আকার ধারণ করায় নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়ী করলেন BRT এর সচিব। এই সংস্থা এখন দুর্নীতি নাই বলবো না, কিন্তু আমরা চেষ্টা অব্যাহত আছে যে দুর্নীতি মুক্ত করা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে অর্থ পাচ্ছে না সিটি কর্পোরেশন, অথচ একের পর এক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ পাচ্ছে CDF। চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত বিশেষ সড়কের পর এবার এলিভেটেড এক্সপ্রেসের জন্য 3,250 কোটি টাকা বরাদ্দ পেল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত 1 বছর ধরে এই প্রকল্পের অর্থের জোগান নিয়ে সরকারি নানা সংস্থা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত একনেক CDA-কেই দায়িত্ব দেয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু হতে যাচ্ছে নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত 16.5 কিলোমিটারের এই উড়াল সড়কের কাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বন্দরনগরী চট্টগ্রামে বর্তমানে জলবদ্ধতা প্রধান সমস্যা হলো সমস্যা দূরীকরণে রয়ে গেছে বাজেট স্বল্পতা, যে কারণে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পই নিতে পারছে না সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর মাঝে এলিভেটেড এক্সপ্রেস 3 বছর মেয়াদী ৩,২৫০ কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে শাহ আমানত বিমানবন্দরে শেষ হবে এই বিশেষ উড়াল সড়ক। 16.5 কিলোমিটার দৈর্ঘ্যের পাশাপাশি 9টি পয়েন্টে যানবাহন উঠানামার জন্য থাকবে 12.5 কিলোমিটারের 24টি র্যাম্প। যেহেতু প্রত্যেক জামশাদে উঠানামার বন্ধ থাকবে, এটা মাল্টিপারপাস সার্ভ হবে। চট্টগ্রামের 60 লক্ষ মানুষ এটার সুযোগ পাবে, এটা সুবিধা ভোগ করতে পারবে। যানজট মুক্ত চট্টগ্রাম, সমৃদ্ধশালী চট্টগ্রাম, এই মানুষের আকাঙ্ক্ষা, সেটাকে পূর্ণতা পেতে হলে এই এলিভেটেড এক্সপ্রেসের কোনো বিকল্প ছিল না। নগরীতে জলবদ্ধতা সহ নানা সমস্যা বিদ্যমান থাকায় উড়াল সড়ক নির্মাণের পেছনে এত খরচকে সহজভাবে নিতে পারছেন না নগর বিশেষজ্ঞরা। এই যে আমি 3,000 কোটি টাকা খরচ করব অনলি কি 2% লোকের জন্য, এটা তো কোনো ক্ষমতা হলো না। আমি ম্যানেজমেন্ট করে, ট্রাফিক ডিমান্ড ম্যানেজমেন্ট করে আমি কিন্তু এগুলো ইজিলি সলভ করতে পারি। আমার হয়তো কয়েক কোটি টাকা খরচ হবে, আমার এরকম 1000 কোটি টাকা খরচ হবে না। এলিভেটেড এক্সপ্রেসের মধ্যে এটা গণপরিবহনের জন্য উন্মুক্ত করতে হবে এবং ইমার্জেন্সি ভেহিকলস, ভিআইপি গাড়ি, এগুলির জন্য সেটা উন্মুক্ত করতে হবে এবং বাকি নর্মাল কার, রিক্সা, সিএনজি যা আছে সবগুলি চলবে নিচে দিয়ে। যানজট নিরসনের জন্য এই এলিভেটেড এক্সপ্রেস তৈরি হলো। গণপরিবহন যাতায়াতের ব্যবস্থা না হলে এটি অন্যান্য উড়াল সড়কের মতো যানবাহন শূন্য থাকবে। আগ্রাবাদ, বারেক বিল্ডিং, কাস্টমস মোড়, সলগোলা এবং ইপিজেডের মতো প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লুপ বা র্যাম দেওয়ার পরামর্শ নগর বিশেষজ্ঞদের। আমরা একটা আধুনিক গণপরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ব্যবহার করার সুযোগ না রাখি, তাহলে কিন্তু যেভাবে আমরা আশা করছি সেভাবে কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসও আমাদের কাজে আসবে না। নগরীর জলবদ্ধতা নিরসনে বিদ্যমান খালগুলি সংস্কারের পাশাপাশি নতুন কয়েকটি খাল খননের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এর একটিও আলোর মুখ দেখেনি। অথচ গত 2 বছরে রাস্তা নির্মাণ সহ কয়েকটি প্রকল্পে 5,000 কোটি টাকার বেশি অনুমোদন পেয়েছে সিডিএ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। রাজধানী থেকে 12 ছিনতাইকারী আটক, ডিবি পরিচয়ে চালাতো অপতৎপরতা। চুয়াডাঙ্গায় চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে তার ঘরবাড়ি। এই ঘটনায় মামলা করার পর অভিযুক্ত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন চালানো হয় এই গৃহবধূর ওপর। পুলিশ জানায়, গত 13 জুলাই রাতে দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের 2টি গরু চুরি হয়। এ ঘটনার পরদিন সকালে প্রতিবেশী আয়ুব আলী ও তার সহযোগীরা একই গ্রামের তরল আলীকে সন্দেহ করে তার বাড়িতে যায়। এ সময় তাকে বাড়িতে না পেয়ে স্ত্রী কাজলী বেগমকে ধরে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় তৃতীয় পক্ষ আয়ুব ও তার সহযোগীরা। এলাকার লোকজন ধরে মনে করেছে যে মহিলা হয়তো জড়িত আছে, সেই কেন্দ্র করে আপনার মহিলাকে এলাকার লোকজন ধরে মারধর করছে। আমাদের গ্রামের নিয়ম, মানে গ্রামের নিয়ম নীতি, সে যেই হোক না কেন তাকে মারতে হবে। বেল গাছের সাথে হাত পা এভাবে উঁচু করে বাঁধিয়ে তারপরে বেঁধে থেকে যে যারা পেয়েছে সে সামনে ধরে আমাকে মারছে। ঘটনার 4 দিন পর গত সোমবার সকালে 9 জনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা করেন নির্যাতিত গৃহবধূ কাজলী বেগম। মামলার পর প্রধান আসামি আয়ুব আলী সহ 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 9 জন আসামির বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দায়ের করলে 9 জনের 8 জনকে আমরা গতকালকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভোর রাতে বাকি 1 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদিকে গৃহবধূ নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। সারা দেশে ভাতাপ্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে যাচাই বাছাই কমিটি অর্থের বিনিময়ে নতুন 90,000 ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা। এই তালিকা স্থগিতের দাবি জানিয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন মুক্তিযোদ্ধারা। তারা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা হিসেবে যাদের সঠিক ও বৈধ কাগজপত্র নেই এমন লোকদেরকে অর্থের বিনিময়ে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সারা দেশে এমন ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা প্রায় 90,000 বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এছাড়া যাচাই বাছাই কমিটিতে যুদ্ধকালীন কোনো কমান্ডার না থাকায় এই কমিটি অনতিবিলম্বে বাতিল করে তা স্থগিতের দাবি জানান তারা। সারা দেশে ভাতাপ্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটি অর্থ দুর্নীতির মাধ্যমে 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা জামুকায় তালিকা পাঠিয়েছে, তাহাই স্থগিত। অনতিবিলম্বে যাচাই বাছাই কমিটি বাতিলের দাবিতে আপনার হস্তক্ষেপ কামনা করি। কোনো আদর্শ নয়, মুক্তিযুদ্ধের আদর্শ নয়, বঙ্গবন্ধু আদর্শ নয়। এটা সম্পূর্ণরূপে বেআইনি ভাবে, অন্যায় ভাবে যে রাজাকারের ছেলেমেয়ের মধ্যে রাজাকারের মুক্তিযোদ্ধা বানাই দিচ্ছে, এটা পয়সা খাইয়া। টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা হচ্ছে। এই জন্যে আমি এই প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। বিভাগের 4 জেলা নিয়ে চলতি বছরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যাত্রা শুরু হতে যাচ্ছে। জনবল কাঠামো চূড়ান্তকরণ, প্রাথমিক স্থান নির্ধারণ সহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছরের এসএসসি পরীক্ষা এই বোর্ডের অধীনে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। শিক্ষা বোর্ড স্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বসিত এই অঞ্চলের শিক্ষক শিক্ষার্থীরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। চলতি বছরের 12 জানুয়ারি প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পর জোরেশোরে চলছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্থাপনের কাজ। জনবল কাঠামো চূড়ান্ত করা সহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষ করে এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের 7 সদস্যের কমিটি। শিক্ষা বোর্ডের অস্থায়ী কার্যালয় হিসেবে টিচার্স ট্রেনিং কলেজের 2টি ভবন নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই যাত্রা শুরু করবে দেশের একাদশ শিক্ষা বোর্ড ময়মনসিংহ। শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষা বোর্ড আইনের খসড়া তৈরি করে। এই খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষা বোর্ডের জনবল কাঠামো গঠনের কাজ প্রায় চূড়ান্ত করেছে। শিক্ষা বোর্ড স্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষকরা বলছেন, এতে করে তাদের ভোগান্তি ও হয়রানি কমবে। বিভিন্ন সময় শিক্ষার কাজের জন্য আমাদের ঢাকা যেতে হয়, সময় ব্যয় হয় অনেক, আর এখানে হলে আমরা শিক্ষা ক্ষেত্রে মনোযোগী হতে পারবো। আরো ঢাকায় যেতে হলে আমাদের সময় এবং অর্থ দুটোই ব্যয় হতো, সেই তুলনায় আমরা এখানে অতি দ্রুত কাজগুলো সম্পাদন করতে পারবো। শিক্ষক, ছাত্র, সর্বোপরি সকল ময়মনসিংহবাসী এবং অভিভাবক সকলেই এটা একটা ব্যাপক একটা উপকারে আসবে বলে আমি আশা করতেছি। ময়মনসিংহে শিক্ষা বোর্ড হলে এই অঞ্চলের শিক্ষক শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি রাজধানী ঢাকার উপর থেকে চাপও কমবে বলে মনে করেন শিক্ষাবিদরা। এইচএসসি পরীক্ষাটি যেন ওই নতুন বোর্ডের অধীনে হয়, আমরা সেটা আশা করছি এবং আশা করি সরকারের সেই ধরনের গণদাবির প্রতি সরকারের আন্তরিকতা আছে। যদি ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্থাপিত হয় তাহলে শিক্ষকরা ময়মনসিংহ থেকে খুব সহজেই খাতা নিয়ে যেতে পারবে, দ্রুত সময়ে খাতা জমা দিতে পারবে এবং অল্প সময়ের মধ্যে যে ফলাফল ঘোষণার যে প্রত্যাশা, এটিও খুব সহজ হবে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের 1600 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 7.5 লাখ শিক্ষার্থী রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ডিবি পরিচয়ে ছিনতাই, ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে 12 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, হ্যান্ডকাফ, ডিবির জ্যাকেট এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, এই দলের সদস্যরা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন ব্যাংকের বাইরে অবস্থান নেয়। কোনো গ্রাহক মোটা অঙ্কের টাকা উত্তোলন করে কিনা সেদিকে নজর রাখে তারা। এই খবর চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দিলে তারা টার্গেট ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে তুলে নেয়। তারপর টাকা পয়সা ছিনিয়ে নিয়ে সুবিধাজনক জায়গায় গাড়ি থেকে নামিয়ে দেয়। 6 জুলাই ধুলাইপাড় এলাকা থেকে মনির হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে একই কায়দায় প্রায় 5.5 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। মনিরের অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় এই চক্রটিকে। মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে বিনিয়োগ ভিসায় প্রতি বছর পাড়ি জমাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। সেখানে বাড়ি গাড়ি কিনতে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, নাগরিকত্ব পেতে বিদেশে অর্থ পাঠানোর সত্যতা পাওয়ায় এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাব মনে করে, অর্থ পাচারের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের আবাসন খাত। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মনে করেন, বাংলাদেশের দূতাবাসগুলো তৎপর হলে অর্থ পাচারের প্রবণতা কমবে। হরিপদ সাহার রিপোর্ট।
মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশটিতে শ্রমিক হিসেবে কাজ করে কয়েক লাখ বাংলাদেশি। তবে এর বাইরেও দেশটিতে সহজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, সপরিবারে স্থায়ী বসবাস, উন্নত জীবনযাপনের মতো লোভনীয় সুযোগ রয়েছে। গত 15 বছরে এই সুযোগেই মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে সেদেশে গেছে 3546 জন বাংলাদেশি। উদ্বেগের বিষয় হলো এতে যে মোটা অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয়েছে তা অবৈধ পথে গেছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মকর্তা। যাদের ব্যাপারে জানতে চেয়েছিলাম প্রায় অধিকাংশের ব্যাপারেই আমরা খবর পেয়েছি যে ওই নামে আসলে সেকেন্ড হোমে বাড়ি কেনা হয়েছে, এবং এই কথাটা কিন্তু সত্য যে বাংলাদেশ থেকে কোনো অর্থ এই বাবদ প্রেরণের কোনো সুযোগ নেই। আমরা এই তথ্যটা পাওয়ার পরে কিন্তু দুর্নীতি দমন কমিশনে বিষয়টি পাঠিয়েছি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। শুধু মালয়েশিয়া নয়, দেশের গণমাধ্যমে কানাডা ও অস্ট্রেলিয়ায় বিনিয়োগ ভিসায় স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সুযোগের বিজ্ঞাপন হরহামেশাই দেখা যায়। এ ধরনের ভিসা পেতেও কয়েক কোটি টাকা পাঠাতে হয় সেসব দেশে, যার প্রমাণ মেলে বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আর সময় সংবাদের সাথে ফোনালাপে। কানাডাতে ইনভেস্ট করার জন্য, বিজনেস মাইগ্রেশনের জন্য অ্যাটলিস্ট 4,80,00,000 টাকা প্রয়োজন। আরো বেশি ধারণায় ইনভেস্ট করার মতো প্রোগ্রাম আছে। আমরা খুব ভালোই কাজ করছি এবং আমাদের সাকসেস রেটও ভালো। ইনভেস্টমেন্ট বিষয়ে যে টাকাটা পাঠায় এটা কিভাবে পাঠায় এটা আমি বলতে পারবো না। এটা তো টাকা নেওয়া পাঠানোর দায়িত্বটা আমাদের না। ঘটনা হইলো এখন যদি আপনার আত্মীয় স্বজন আপনাকে থার্ড কান্ট্রি থেকে আপনাকে টাকা দেয় সেটা ডিফারেন্ট থিং। গত কয়েক বছর থেকেই দেশের আবাসন খাতে শর্ত সাপেক্ষে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়ে আসছে সরকার, কিন্তু তাতে তেমন সাড়া না পাওয়ার জন্য বিদেশে অর্থ পাচারকে দায়ী করেন আবাসন শিল্পের এ ব্যবসায়ী নেতা। বিদেশে ফ্ল্যাট বা জমি ক্রয় করার জন্য তারা ওইভাবেই বিজ্ঞাপন দিচ্ছে। তা আমরা ধরে নেব যে আমাদের এখানে যে ফ্ল্যাট এবং জমি বিক্রয় হতো এই টাকাটা বাইরে চলে যাচ্ছে। এই টাকাটা যদি পাচার না হতো তাহলে অবশ্যই তারা এখানে বিনিয়োগ করতো। আমাদের সে বিনিয়োগ করা মানে হচ্ছে আমাদের ফ্ল্যাট, আমাদের জমি, আমাদের বাড়ি বিক্রয় হতো। নাগরিকত্ব সহ লোভনীয় সুযোগ দেয়া দেশগুলোতে অর্থ পাচার কমাতে বাংলাদেশ দূতাবাসের সক্ষমতা বাড়ানোর পরামর্শ টিআইবির এ কর্মকর্তার। দূতাবাসের একটা পর্যবেক্ষকের ভূমিকা আমরা ভাবতে পারি। এই যে মানি লন্ডারিংটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে যৌথভাবে দূতাবাস যদি একটা দূতাবাসের উপর বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসের উপর এখতিয়ার এবং দায়িত্ব দেওয়া হয়, ক্যাপাসিটি তৈরি করা হয়, তাহলে সেটা করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে এখন পর্যন্ত প্রাণ সহ হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদন নিয়ে বিদেশে বাণিজ্যিক বিনিয়োগ করেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে বলে দাবি করেছেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বহুজাতিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর দায়বদ্ধতামূলক সহযোগিতা জরুরি বলেও মনে করেন তিনি। রোববার শুরু হওয়া জাতিসংঘের বিশেষ এক সম্মেলনে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস উন্নত দেশগুলোকে উন্নয়নশীল বিশ্বে অর্থায়নের উপর গুরুত্ব আরোপ করেন। নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ক্যামেরায় শিয়াবুদ্দিন কিসলুর রিপোর্ট। 2015 সালে টেকসই উন্নয়নের জন্য দারিদ্র নিরসন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করার মতো 17টি লক্ষ্যমাত্রা, 47টি সূচক ও 170টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতিসংঘ, যার মেয়াদ শুরু হয় গত বছর থেকে। এসব লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি বিষয়ে সোমবার সংস্থাটির 3 দিনব্যাপী এক সম্মেলন শুরু হয়। প্রথম দিনে বিশ্ব পরিবর্তনে দারিদ্র দূরীকরণ ও সমৃদ্ধির প্রসার শীর্ষক আলোচনার উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ত্রাসবাদ, বিভিন্ন অপতৎপরতাকে টেকসই উন্নয়নের জন্য বড় বাধা বলে উল্লেখ করেন তিনি। টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো অর্জন করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোকে সংঘাত বন্ধ করে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে। আমি সবসময় বলে আসছি, সবার জন্য স্বচ্ছ পানি নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তন রোধ এসডিজির অন্যতম পূর্বশর্ত, আর এক্ষেত্রে উন্নত দেশগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সম্মেলনে এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে জাতীয় প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের পিছিয়ে পড়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেন তিনি। আমরা এসডিজি অর্জন করতে ভালো করব। আপনারা পত্রপত্রিকা কিছু দেখেছেন আপনারা যে আমরা 2 বছরে আমাদের অর্জন ভালো হয়নি। এটা কিন্তু আজকে কিন্তু আমি এখন প্রশ্ন রেখেছি যে আমাদের যে 2 বছর, অন্যদের 2 বছর এক না, অন্যদের হলো ক্যালেন্ডার ইয়ার আর আমাদের হলো ফিনান্সিয়াল ইয়ার। আমরা তো 2 বছর শেষ করতে পারি নাই। এমডিজি যতটা সহজ ছিল এসডিজি ততটা সহজ না। এমডিজির আয়তন ছিল অনেক ছোট, এটা অত বিস্তৃত ছিল না, কিন্তু এখন এসডিজি ছিল অনেক বিস্তৃত। বিশ্বে অনেক দেশের চেয়ে আমরা অনেক ক্ষেত্রে অগ্রগামী আছি। বিশেষ করে আমরা প্রত্যেকটি মন্ত্রণালয়কে দায়িত্ব সুনির্দিষ্ট করে দিয়েছে কে কোন
লক্ষ্যমাত্রাগুলো অর্জনের পদক্ষেপ গ্রহণ করবে। আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সচেষ্ট রয়েছে বলে জানান বাংলাদেশের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। আমাদের ডেটা কোনটা আছে কোনটা নাই, ডেটা গ্যাপ অ্যানালাইসিস আমরা করেছি, রিসোর্স অ্যানালাইসিস আমরা করেছি। বইটি তৈরি হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে বইটি পাবলিকেশনে যাবে, বাট প্রিন্টেড কপি আমাদের হাতে আছে। তো এই যে আমাদের প্রস্তুতি, এই প্রস্তুতির কথাগুলো এখানে বলার জন্য আসা। সরকারি তথ্য মতে 2030 সালের মধ্যে বাংলাদেশের এসডিজি বাস্তবায়নে প্রায় 93,000 কোটি ডলার প্রয়োজন। সম্মেলনে 44টি দেশ এসডিজির অগ্রগতি নিয়ে তাদের জাতীয় প্রতিবেদন উপস্থাপন করবে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নারী বিশ্বকাপ ক্রিকেটের খবর। প্রথম সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আসলে ফেভারিটের তকমা গায়ে জড়িয়ে মাত্র একটি ম্যাচে হেরেছে স্বাগতিক নারীরা, তাই এ ম্যাচেও সহজ জয়ই প্রত্যাশা তাদের। অন্যদিকে আন্ডারডগ হিসেবে দক্ষিণ আফ্রিকাও এ ম্যাচ জিততে চায়, ফাইনালে নাম লেখাতে চায়। ব্রিস্টলে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। ভারতের কাছে ওই একটি ম্যাচ ছাড়া পুরো আসর জুড়েই দুর্দান্ত ইংলিশ নারীদের পারফরমেন্স। দলের সেরা বেটার বেমন্ট 372 রান নিয়ে আছেন আসরের রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। এছাড়া নাইট 333 রান ও স্কিভার 315 রান নিয়ে শীর্ষ 10-এ থাকায় ব্যাটিং নিয়ে আপাতত নির্ভর স্বাগতিকরা। অন্যদিকে ইংল্যান্ডের শক্তি ব্যাটিং হলে দক্ষিণ আফ্রিকার শক্তির জায়গাটা হচ্ছে বোলিং, কারণ আসরের সর্বোচ্চ উইকেট শিকার করা দুই বোলার ভ্যান নিকার্ক এবং ক্যাপ দুজনেই প্রোটিয়া। নিকার্ক 15টি ও ক্যাপ নিয়েছেন 12টি উইকেট। নিজেদের সেরা সাফল্য দেখিয়েই তাই প্রথমবারের মতো আসরের ফাইনাল খেলতে চায় দক্ষিণ আফ্রিকার নারীরা। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর পল্লবীতে গৃহকর্মী আদুরীকে নির্যাতনের দায়ে গৃহকর্ত্রী নদীর যাবজ্জীবন। হজ ফ্লাইট ঠিক রাখতে আগে ভাগেই টাকা নিচ্ছে বিমান, অনিয়ম পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর। সিলেটে বন্যায় পর্যাপ্ত সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের, সংকট নেই দাবি প্রশাসনের। চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ঢাকার 2 সিটি কর্পোরেশনের, ভবিষ্যতে বিস্তার ঠেকাতে গবেষণার আহ্বান। এবং আয়কর বাবদ গ্রাহকদের কাছে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ বিআরটি এর বিরুদ্ধে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।